আসসালামু আলাইকুম। আমাদের দেশে একটা নৃশংস হত্যাকাণ্ড হইল, যেটা আমার মনে হয় মানুষ অনেক দিন যাবৎ বিএনপির নাম আসলেই ব্যবহার করবে। আসলে হত্যাকাণ্ড, লুটপাট, চাঁদাবাজি বাংলাদেশের রাজনীতিবিদদের রক্তের মধ্যে ঢুকে গেছে। সমস্যা হচ্ছে, আমি মনে করি এটা দায়ভার আমাদের রাজনীতিবিদদের না, আমাদের সাধারণ মানুষের। দেখেন, আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখবেন যে মানুষ এমন প্রতিবাদ করছে, তেমন প্রতিবাদ করতেছে, এমন লেখা লিখতেছে, তেমন লেখা লিখতেছে। দিন শেষে আমরা জানি এই লোকটা আমার এলাকার সবচেয়ে খারাপ ব্যক্তি, তারপরেও আমি ভোটের আগের দিন কিছু মানুষ টাকার লোভে পড়ে ভোট দেয়, কিছু মানুষ আমি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, আমি জিয়াউর রহমানের চেতনায় বিশ্বাসী, মানে বোখা চেতনার কারণে ভোট দেয়। আসলে আপনার আমার যে একটা নাগরিক অধিকার আছে, আমার দেশ গরিব ঠিক আছে, কিন্তু আমাদের তো মানুষ হিসেবে যতদিন নিজেরা নিজে উপলব্ধি না করতে পারবো যে আমি মানুষ, আমার একটা অধিকার আছে। আমি হয়তো তার সাথে মারামারি, তার সাথে পেশি শক্তি দিয়ে পারবো না, কিন্তু আমি তাকে ইগনোর করতে পারি, পাঁচজনকে সচেতন করতে পারি। একটা দেশের রাজনীতি দলের কর্মী কয়জন থাকে, একটা এলাকার রাজনৈতিক কর্মী কয়জন থাকে? ফোর্স ধরেন, একটা একটা দেশের নেতা একটা এলাকায় 10,000 লোক, 200 জন একটা ছাত্রদল, যুবদল, বিএনপি, মানে যেগুলো অঙ্গ সংগঠনের রাজনীতি করে, ওদের মিলিয়ে 200-300 লোক হয়। কিন্তু আমরা সাধারণ মানুষ বেশি, আমরা ইগনোর করি না তাদেরকে। আমরা জানি তারা আমাদেরকে চুষে খাবে, তারপরেও ইগনোর করি না। দেখেন, সবাই আমাদের বড় দুইটা দলের একটা দল, একটার প্রতি উইকনেস থাকেই, হয় কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। সমস্যা হচ্ছে তাদেরকে যে চেঞ্জ হতে হবে এটা তারা উপলব্ধি করে না। কারণ তারা মনে করে আমি তো দিন শেষে 500-1000 টাকা লুট করে এনে দেই আর ডাকাতি করে এনে দেই, আমার ভোটটা তো পাওয়া যায়। আর কিছু মানুষ তো আমার দলের অমুক নেতা তমুক নেতাকে চেতনার জন্য ভালোবেসে আমার ভোট আসি, ভোট ব্যাংক। তো তারা কেন চেঞ্জ হবে? আমরা বলি চেঞ্জ হওয়ার কথা, অথচ আমরা যেই জায়গায় চেঞ্জ করতে পারবো ওই জায়গায় চেঞ্জ করি না। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি 1-2 জন ভোট না দিলে কি আর হবে, এমন তো অনেক হাজার হাজার দেয় না, তো কি হয়? আপনি আজকে একজন করবেন, কালকে একজন হবে। আর আমরা ইয়াং জেনারেশনরা অনেক সচেতন ফেসবুকে, বাট সমস্যা হচ্ছে আমরাও অমুক নেতা তমুক নেতার পিছনে ঘুরতে পছন্দ করি। যদি আজকে বলে তোরে পোস্ট দিব, তোরে এই করব ওই করব, সব মব। দেখেন, আমরা উন্নত দেশে, বিভিন্ন দেশে ঘোরার অভিজ্ঞতা হয়েছে। আবার একটা জিনিস কি, এই দেশের মানুষ রাজনীতি নিয়ে সচেতন খুবই বেশি। কীভাবে? ওই আমাদের মতো অমুক নেতা তমুক নেতা সচেতন না। তারা ভোটের আগে দেখে
আমার এই প্রতিনিধি আমাকে কি দিবে? সে হোক এই পক্ষ, সে হোক ওই পক্ষ, তারা নাগরিক অধিকার খোঁজে। তারাও যে মিছিল মিটিং করে না তা না, তারা দেশের ইস্যু নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মিছিল মিটিং করে। আমাদের দেশের মতো সিঙ্গারা পুরি খাওয়ার জন্য কেউ করে না। দেখেন, আমাদের দেশে এত বেকার বানিয়ে রাখছে আমার মতে, ইচ্ছে করে রাজনীতিবিদরা। আপনি বেকার না থাকলে, আপনি যদি চাকরিজীবী হয়ে যান, আপনি তার মিছিল মিটিংয়ে যাবেন? যাবেন না। তারা লাখ লাখ, একটা সবাই লাখ লাখ মানুষ পাবে না। আপনি সিঙ্গারা একটার জন্য যাবেন, এটাই তো তার বিজনেস। দিন শেষে কিছু সময় নষ্ট করি আমরা, এই কিছু সময় নষ্ট করি, পরে আমরা নিজের লাইফ নিয়ে নিজে একটা সময় যায় ব্যস্ত হয়ে দেখি যে আহা, এইগুলা তো ফাও, কিছু না। এর মধ্যে হয়তো হাজারে 2-3 জনের লাখ খুলে, 10 জনের এলাকায় 10 জনের লাখ খুলে সে বাটপাড়ি চিটারি করে, ডাকাতি করে কোটিপতি হয়। ওইটা দেখে আবার আমরা হাজার হাজার, পরবর্তী জেনারেশন হাজার হাজার রাজনীতিবিদ হলে তো সহজেই কোটিপতি হওয়া যায়। তো সমস্যাটা হচ্ছে, পরিশেষে যা বলবো, আমাদের নিজেদের আমরা দাস হয়ে গেছি, আমরা তাদের গোলাম হয়ে গেছি। আমরা আমরা ব্রিটিশ আমলে তাদের তাদের দাস হয়ে থাকবো না বলে আমরা ব্রিটিশদের বিরোধিতা করছি। তারপরে আমরা পাকিস্তানিরা আমাদের উপরে দাস করতেছে, চাপিয়ে নিয়ে যেতেছে, এই জন্য আমরা দেশ ভাগ করছি। কেন করছি? দাস হব না বলে। সেই ঘুরে পড়ে দাস। বাট হ্যাঁ, আপনার এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। এটা নিয়ে ফাইট করে সচেতনতা, আমাদের নাগরিকদের সচেতন হতে হবে। আমাদের দাস হলে চলবে না। আমি একটা দলকে ভালোবাসতেই পারি, তার মানে এই না যে আমার দলের অমুক নেতা জন্য আমি হাজার হাজার মানুষের ক্ষতি হচ্ছে, আমার ফিউচার জেনারেশনের ক্ষতি হচ্ছে, আমি এটারে কোনো মূল্য দিব না। দেশ, এই দেখেন আপনি, রাজনীতিবিদরা আমাদের কয়েকটা জিনিস পুঁজি করে। দেখেন, তারা প্রথমে বলবে আমাদের মতো গরিব দেশ, আমরা একটা ছোট গরিব দেশ, আমরা কোনো কিছুতে নাই, আমাদের সব কিছু আমদানি করতে হয়। ঠিক আছে, আমরা যে রাজনীতিবিদরা যে করতেছে না তা না, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, ছোট দেশ তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা কি তেলে সমৃদ্ধ? তারা গ্যাসে সমৃদ্ধ? তারা কিসে সমৃদ্ধ? সব বাদ। চীনের ইতিহাস দেখেন, তারা কিসে, কোন প্রাকৃতিক সম্পদের তাদের মজুদ আছে? তারা তো, তাদের স্বৈরশাসন চলতেছে। তারা কিভাবে এত গ্রো করতেছে? একটা সিস্টেম বিল্ড আপ করছে তারা। তারা শিক্ষাটাকে, প্রযুক্তি খাতকে, কারো কারো যদি কোনো মেধা থাকে তা মূল্যায়ন করে, এবং শিক্ষাকে এমনভাবে করছে তারা যেন খালি আমাদের ওই যে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি তা না, তারা শিক্ষাকে এমনভাবে তৈরি, কারিকুলামে লিপিবদ্ধ করছে যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে। আমাদের দেশের শিক্ষা, আমি সবসময় বলি, আমাদের সব সাবজেক্ট আছে। দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিই, ইংলিশ সাবজেক্ট আছে আমাদের। আপনি ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন করা পর্যন্ত আপনি ইংলিশ সাবজেক্টটা পড়েন, কিন্তু কি পড়েন? আমাদের এটা শেখায়, ওটা শেখায়। গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরে কি একটা 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 স্টুডেন্ট থ্রোলি স্পোকেন করতে পারে? থ্রোলি কথা বলতে পারে? পারে না। তো কি পড়ালো আমাদের? দোষ তো আপনি বলতে পারেন, হ্যাঁ আমি পড়ি না, আপনি পড়েন না, তো কেমনে হবে? না,
আপনি একটা ভালো ক্লাসের ফার্স্ট বয়কেও আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কথা বলেন, কমিউনিকেশন স্কিল দুর্বল। আপনি দেখেন ইন্ডিয়ার ইংলিশ কমিউনিকেশন স্কিল অনেক বেশি, বিদেশে তারা থ্রোলি ইংলিশে কথা বলতে পারে, একটা অশিক্ষিত লোকই ইংলিশে কমিউনিকেশন করতে পারে। কেন পারে? তারা মূল্যায়ন করছে, তারা ওইভাবে সেট করছে। আমাদের খালি পড়ায়, গ্রামার পড়ায়। হ্যাঁ, এটা আপনি কিভাবে দেশের নাগরিককে দোষ দিবেন? তারা কি জানে না আমাদের দেশ গরিব? আমি এভাবে যদি করি, আমার দেশে আমি তো চাকরি দিতে পারবো না। 20টা 100 জন 1000 কোটি কোটি লোক যে বিদেশ যাবে, তারা অ্যাটলিস্ট বিদেশে যে কমিউনিকেশন স্কিল দিয়ে তারা বিভিন্ন ভালো জায়গায় জব করবে। বাংলাদেশের সব মানুষ, ইভেন আমরাও কাজ করছি, যে মিডল ইস্টে কাজ করছি, আমি এখন ইউরোপে আছি, মিডল ইস্টে কাজ করছি, সব লেবারই কাজ করে। কারণ আমাদের কমিউনিকেশন স্কিল নাই, ইংলিশ বলতে পারি না সিম্পল আমরা। অথচ আমরা এক একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, সব কিছু কমপ্লিট করা, বাট ইংলিশ বলতে পারি না, মুখ দিয়ে আসে না। এই যে সিম্পল জিনিসগুলা সরকার করে না, কারণ আপনাকে যদি এগুলা বিল্ড আপ করে, আপনার মধ্যে নলেজ আসবে, আপনার ভিতরে বিবেকবোধ জাগ্রত হবে, তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, রাজনৈতিক ব্যবসা বন্ধ হয়ে যাবে, সিম্পল। আপনার এই যে বলতেছিলাম, সিন কি করছে, সিন কি নতুন নতুন আবিষ্কার করতেছে, করতেছে, আপনার ছোট ছোট সস্তা জিনিসগুলা দেখছে যে আমার তো কোনো কিছু নাই, আমি সস্তা জিনিসগুলো দিয়ে মার্কেট ধরবো। আর বাংলাদেশ কোন গভর্নমেন্ট কি করছে? এক গার্মেন্টস ব্যবসা, প্রবাসী দিয়ে দেশ চলতেছে। এটা কি সরকারের অবদান? আজকে সরকারের অবদান হইতো, ইন্ডিয়া চায়নার মতো যদি তারা দক্ষ লোক পাঠাইতেও। চীনে কি করে? আপনার বিভিন্ন ছোট ছোট পুঁজির যারা কোনো একটা কিছু করতে চায়, তারা ইনভেস্ট করে সরকারের পক্ষ থেকে। আমাদের দেশে সিম্পল উদাহরণ, আমাদের দেশে প্রবাসী কল্যাণ নাকি প্রবাসীদের লোন দেয় 10 লাখ না কত টাকা। আপনি লোন নিতে যান, আপনার জন্য 1000 নিয়ম। আরে ভাই, তুই যদি আজকে 10 লাখ টাকা এই প্রবাসী ছেলেটাকে 5 বছর পরে আসার পরে দেশ, সে যদি একটা ফ্ল্যাট কিনে বুকিং করে দিয়ে যায়, বা জায়গা কিনে বুকিং করে দিয়ে যায়, সে ওই পরবর্তী টাকাটা দেওয়ার জন্য তো তোর কাছে এভিডেন্স পাঠাবে। এটার জন্য তোর এত নিয়ম কানুন, আর কোটি কোটি টাকা চুরি করতেছে, ওটার জন্য কোনো নিয়ম কানুন নাই। কি আজব দুনিয়া! আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মানুষ রাজনীতিতে বেশি সময় ইনভেস্ট করে। এটা রাজনীতিবিদরা অনেক প্ল্যান মাফে আমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকাই দিচ্ছে। আমাদের রাজনীতি নিয়ে আউট অফ কোনো ইন্টারেস্টই দেখানো যাবে না। একটা নেতা আসছে, সাইডে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তারে দেখে কথাও বলবেন না, সালাম তো দূরের কথা, এখন বলবেন যে মুসলমান তো সালাম দেওয়া উচিত না। তারা মনে করে সে সালামের যোগ্য না, তো আপনি সালাম দিবেন কেন? একটা ভালো লোকরে দেন, মসজিদের ইমামরে দেন, তারে তো দিবেন না। মুরব্বি যাইতেছে দাড়িওয়ালা, তারে তো দেন না। ওই নেতারা দেখলে সালাম আলাইকুম ভাই দেন। এটাই তো ডিফারেন্স করে ফেলছে। তার ভিতরে যে সুপ্রিয়রিটি না কি বলে, মানে অহমিকা চলে আসছে। কেন আসছে? আপনি ওই যে দাড়িওয়ালা ব্যক্তিটা রাস্তা দিয়ে যাইতেছে, তারে সালাম দিতেছি না, কিন্তু ওই যে ভাই আসছে সালাম আলাইকুম দিতেছি। আমাদের ভুল, আমাদের যে নাগরিক, আমাদের 18 কোটি মানুষের বেশি গেলে 2 কোটি নেতা কর্মী আছে সব দল মিলিয়ে। আমাদের দেশ 16 কোটি মানুষ, আমরা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ আমরা যদি ঠিক হই, তাহলে রাজনৈতিক দলগুলা ঠিক হতে বাধ্য হবে। আমরা ঠিক হবও না।
আমরা স্ট্যাটাস দিব একটা কাহিনী হলে, ওরা ওরা বলে একজন ব্যক্তির অপকর্ম কি দল এবং আমার নেতার ইয়ে আসে। আরে ভাই, তোমার নেতা যখন তুমি যে 1 কেজি চাল যদি দান করো কোনো এক ফকির মিসকিনকে, সেটাও তো তারেক রহমান বড় করে লেখা, তারেক রহমানের পক্ষ থেকে দিয়ে ক্রেডিট দাও। তারেক রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনার নাম লেখা বড় কইরা ছাপ্পা মাইরা তারপরে তার ক্রেডিট দাও। যখন অঘটন ঘটে তখন আপনার নেতা নিষ্পাপ, আপনার নেতা নিষ্পাপ, আপনার নেতার মতো কোনো মানুষই হয় না। একটা নেতা একজন দেশের সৎ যদি দেশ প্রধান হয়, তাহলে দেশের হোল পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। শুধু তার ইন্টেনশন ভালো থাকতে হয়, ইন্টেনশন ভালো না থাকলে দলের এই অবস্থা হয়। আপনি চোর চ্যাপ্টারে ধরে ধরে আপনি কমিটিতে দিবেন, আপনি এক্সপেক্ট করবেন তারা হুজুর হয়ে যাবে। আপনি চোর চ্যাপ্টারে যাই না শুই না এমপি মন্ত্রী বানাইতেছেন, আপনার নেতা নিষ্পাপ। আমরা দাসত্ব থেকে বেরোইতে হবে। এটা অন্য দেশের দাসত্ব না, এটা আমাদের রাজনীতিবিদদের দাসত্ব। কিচ্ছু করে নাই, যা কিছু হয়েছে বাংলাদেশের যুগের পরিক্রমায় হয়েছে। এই যে রাস্তাঘাটের উদাহরণ দেয়, ব্রিজের উদাহরণ দেয়, এখন বিএমপি উদাহরণ দিতেছে আমাদের সময় এটা করছি, আমাদের সময় ওটা করছি, আমাদের সময় এটা করছি। আরে ভাই, কি করছেন? দেশের কি হয়েছে? বলে আমরা সব আমাদের সময় কি বলে বিএমপির ক্রেডিট কি, জিয়াউর রহমান হচ্ছে সর্বদলীয় মানে গণতন্ত্রের প্রতিষ্ঠার ইয়ে। আরে ভাই, তো মানুষের পেটে এটাতে বাদ গেছে, এটা কোনো ক্রেডিট? যেগুলো হয়েছে আজ পর্যন্ত কালের পরিক্রমায় হয়েছে বাংলাদেশে। কোনো নেতা কিছু করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই দেশের জন্য। বিলিভ মি, এটা হয়তো দেশে যারা আছে তারা বলবে হা হা, তাদের মুখস্থ ব্রেন ওয়াশ হয়ে গেছে বেশিরভাগ মানুষ। আমাদের জেনারেশন পর্যন্ত, আমাদের জেন জিরো কিছু হয়তো ছেলে মেয়ে ব্রেন ওয়াশ হয়ে গেছে, অলরেডি ব্রেন ওয়াশ হয়ে গেছে আমাদের জেনারেশন পর্যন্ত। 90s পোলাপাইন পর্যন্ত ফুল ব্রেন ওয়াশ হয়ে গেছি আমরা। আমরা যারা বাইরে গেছি তারা হয়তো দেখছি যে আসলে আমাদের দেশে কিচ্ছু নাই, কিচ্ছু হয় নাই, কিচ্ছু করে নাই আমার জন্য। আমার সরকার কিচ্ছু করে নাই। কি করছে? আমি আমার বেতন দিয়ে আমি আমার বাপ মা আমাকে পড়াইছে, এটা সরকার কি করছে আমার জন্য? কইবে যে সরকারি কলেজের তো ফ্রি পড়াইতেছে। আরে ভাই, তার বাপের টাকা দিয়ে পড়াইতেছে, কিচ্ছু করে নাই। আমি তো উদাহরণ দিলাম, একটা ইংলিশ সাবজেক্টটা পড়তেছি আমরা, আমাদের পোলাপাইন এখন পর্যন্ত ইংলিশে একটা কথা বলতে পড়ে। তারপরে আমরা কোর্স করি, আইএলটিএস এর কোর্স করে ইংলিশ স্পোকেন শিখি। তাইলে ভাই, এই যে 10-12 বছর আমার সময় লাইফে ইংলিশ সাবজেক্টটা পড়াইলো, কেন পড়াইলো? কেন পড়াইলো? এটা কি আমি বুঝি? আমি এখন আসছি অন্য জায়গায় কাজ করতেছি, কাজ করে বুঝছি যে হ্যাঁ, এই সাবজেক্টটা যদি আমার স্কুলে যদি টিচাররা এসে আমার 1-2 থেকে শুরু করতো, আমার সাথে ইংলিশে কথা বলা, এই 1 ঘন্টা যদি ইংলিশে কথা বলতে 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 আমাকে গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি অ্যাটলিস্ট আমার কোনো ডিগ্রি লাগতো না, কিছু লাগতো না, আমার কি কমিউনিকেশন স্কিলটা তো বিল্ড আপ হইতো। কি বলবো, হিউজ ডিফারেন্স হয়ে যায় এই কমিউনিকেশন স্কিলের জন্য, হিউজ ডিফারেন্স হয়ে যায়। এক একটা স্যালারির স্কিল অর্ধেকের বেশি বেড়ে যায় এই কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ থাকলে। আমাদের দেশে জঘন্য জঘন্য রাজনৈতিক ব্যবসা দাঁড় করাই ফেলছে, যেটার দায়ভার আমাদের নিজেদের। এখনকার জেনারেশন যদি এই রাজনৈতিক দাসত্ব থেকে বেরোইতে না পারে,
আর সম্ভব না। স্ট্যাটাস দিব আমরা, হাই হুতাশ করব, কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম।